আমাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনা আছে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমি এসেছি এবং আমি খুবই স্ট্রিক্টলি সেই জায়গাগুলো বাস্তবায়নের কাজ করে যাব। আমি অন্য কোনো কিছুই দেখব না। যতদিন আছি আমি খুবই স্ট্রিক্টলি এই কাজগুলি করে যাব এবং অবজেক্টিভলি ন্যায়সঙ্গতভাবে যেটা ন্যায্য সঠিক মনে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সেট করা রুলস তার ভিত্তিতে আমি কাজ করব। এবং তার মধ্যে একটি সবচেয়ে বড় যে জিনিসটি যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সমাজ এবং দেশ তৈরি করতে গেলে, যেটি একটা প্রতিনিয়ত একটি লড়াইয়ের মধ্যে আমরা আছি, সেখানে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন এবং সেটিও কিন্তু আমার অ্যাসাইনমেন্টের একটি অংশ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে দেশে এবং এটা এগিয়ে যাচ্ছে। অনেক গণমাধ্যম আজকে বাংলাদেশে আছে, বরং স্বাধীনতার জায়গাটি এমন জায়গায় চলে গেছে, মুক্ত থেকে উন্মুক্ত হয়ে গেছে। এখন অনেক ক্ষেত্রে আপনারাই বলেন যে উল্টো একটু ডিসিপ্লিন শৃঙ্খলা আনা দরকার। তো সেই জায়গাতেও আমরা কাজ করছি এবং আপনাদের প্রত্যেকের সাথে কথা বলে, আপনাদের সলা পরামর্শ করে, আপনাদের সাজেশনগুলি নিয়ে তার ভিত্তিতেই কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় এক ধরনের ডিসিপ্লিন আনার চেষ্টা করছি। তো এইখানে একটি জিনিস বলতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা যেমন খুবই জরুরি, আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই এটার কোনো বিকল্প নাই। গণতান্ত্রিক উন্নয়নমুখী বাংলাদেশ, জনগণের বাংলাদেশ করতে গেলে এখানে গণমাধ্যমের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতার চর্চার এটার কোনো বিকল্প নাই। এবং এখানে আমি মনে করি আওয়ামী লীগ সরকারের কোনো সমস্যা নেই, কোনো সমস্যার কোনো উই হ্যাভ নাথিং টু লুজ। আমি যদি এভাবে বলি, যত গণমাধ্যম স্বাধীনভাবে অপারেট করবে, গণমাধ্যম যত পেশাদারিত্বের সাথে কাজ করবে, আমি মনে করি এদেশে মুক্তিযুদ্ধের চেতনা তত বিস্তৃত হবে এবং সেই চেতনার পক্ষে আমরা কাজ করতে চাই। তবে একই সাথে গণমাধ্যমের স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যখন অপসাংবাদিকতা হয়, তখন আমরা মনে করি শুধু দেশ জাতি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় না, যারা পেশাদারিত্বের সাথে আপনারা সাংবাদিকতা করেন আপনারা ক্ষতিগ্রস্ত হন। পেশাদার সাংবাদিকরা সবচেয়ে বেশি বড় ভুক্তভোগী হয় সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যখন অপপ্রচার, অপসাংবাদিকতার অপচর্চা হয়। কাজে আমাদের সকলের স্বার্থে আমরা মনে করি সাংবাদিকতার মধ্যে একটি সুস্থ সাংবাদিকতার চর্চার পরিবেশ আমরা তৈরি করা, এটা আমরা করতে চাই। এবং যে কারণে আপনারা জানেন যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই উনি নিজে যখন সংসদ নেতা, সেই বাস্তবতায় সংসদে পাশ হয় এবং এটি নিশ্চিত করে যে সরকার এবং প্রশাসন যেন জনগণের স্বার্থে যে তথ্য দেওয়া প্রয়োজন সেটি দিতে বাধ্য হয়। অর্থাৎ সরকার কিন্তু নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, এই আইনের মাধ্যমে নিজেকে বাধ্য করেছে, জবাবদিহিতা এনেছে। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের গণমাধ্যম আরো এম্পাওয়ার্ড হয়েছে, সাংবাদিক বন্ধু আরো এম্পাওয়ার্ড হয়েছে। আইন তাদের অধিকার দিয়ে দিয়েছে সরকারকে এবং প্রশাসনকে তথ্য দিতে বাধ্য করতে। এখানে দুই দিক থেকে আমাদের কিছু সমস্যা আমরা দেখি। একটা আইন হলেই সমাজে যে সেই আইনের সুন্দর বাস্তবায়ন এবং প্রতিফলন হয়ে যায় সেটি নয়, এটা আসলে অনুশীলন করতে করতে এটা আমাদের একটা জায়গায় পৌঁছতে হয়। তো সেখানে আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্যে থেকে হয়তো অনেক ক্ষেত্রে এই আইনটি কিভাবে যে আমাকে এম্পাওয়ার করেছে সেটি অনুধাবনের অভাব থাকে। আবার যাদের তথ্য দেওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সরকারের জায়গা থেকে, তাদের দিক থেকেও কিছু সীমাবদ্ধতা থাকে। তথ্য চাইলে এক ধরনের অনেক সময় দৃষ্টিভঙ্গি দেখা যায় না, কেন দিব, আমি যেটা বাধ্য নই। তো দুই দিক থেকে আমি মনে করি কিছু ইমপ্রুভমেন্টের আমাদের প্রয়োজন আছে, যে কারণে আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা চেষ্টা করছি আমাদের যে এনআইএমসি আছে সেইখানে কিভাবে আরও কর্মশালা আমরা করতে পারি, যে সত্যিকার অর্থে এই আইনটি যে অধিকার দিয়েছে সেটি অনুধাবন করা, বোঝা এবং এটাকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য যে টেকনিক্যালিটিস এগুলো জানা বোঝার আমরা একটা কর্মশালা এগুলো করব। একই সাথে সরকারের দিকে যারা সরকার চালান তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনানোর জন্য আমরা কাজ করছি। অর্থাৎ আমি ধরেন একটা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছে একটি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট যত তথ্য, এই তথ্যের মালিক যে আমি নই বা প্রশাসনের যেই কাজ করছেন কেউ এই তথ্যের মালিক নন, সবাই আমরা এই তথ্যের কাস্টোডিয়ান, তথ্যের মালিক জনগণ। এই দৃষ্টিভঙ্গিটা আনার চেষ্টা করতে হবে সবার মধ্যে। জনগণের পক্ষ থেকে গণমাধ্যম যখন এই তথ্য চাইবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই তথ্য দিতে আমি বাধ্য থাকিব, এই চিন্তাটা যদি আমার মাথার মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই।
আর আমার নিজের মধ্যে কোনো গলদ না থাকলে তথ্য দিতে কেন সমস্যা হবে? কাজে এইখানে যে সমস্যাগুলি তৈরি হয় বিভিন্ন জায়গায়, এই দৃষ্টিভঙ্গির বিষয় কিছুটা থাকে এবং আইনটিকে ব্যবহার করার ক্ষেত্রে কিছু টেকনিক্যালিটিসের ঘাটতি থাকে বলে হয়তো এগুলো হয়তো ওইগুলোতে আমরা হাত দিতে চাই। আমরা মনে করি যত এই আইনের সুষ্ঠু প্রয়োগের বিস্তার ঘটবে তত গণমাধ্যম আরও ভাইব্রেন্ট হবে এবং সরকারও আরও স্বচ্ছ হবে, জবাবদিহিতায় আসবে। যত জবাবদিহিতা নিশ্চিত হবে তত আমি বিশ্বাস করি যে জনগণের আসলে বৃহত্তর স্বার্থে এটা মঙ্গলই হবে। যেহেতু জনগণের মঙ্গল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অঙ্গীকার, কাজে সেই জায়গা থেকে ওনার নির্দেশনা মতে আমি এই কাজগুলি করে যাব তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। একই সাথে কয়েকটি কথা বলতে চাই, আপনাদের কাছ থেকেও সহযোগিতা দরকার। আমরা যে যার প্রফেশনে আছি, কিন্তু দিন শেষে দেশটা আমাদের, কাজে ওইখানে কিন্তু কোনো পার্থক্য নাই। আমরা সবাই দিন শেষে দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, সেটাকে আমাদের সবার আগে সংরক্ষণ করতে হবে এবং যে যার প্রফেশনটাকে আপহোল্ড করতে হবে। আমি রাজনীতিবিদ, এখন আমি সরকারের একটা দায়িত্বে আছি, কাজ করছি। আপনি সাংবাদিক, কেউ প্রফেসর, কেউ লয়ার, বিভিন্ন প্রফেশনের লোকজন আছেন। আপনাদের সাংবাদিকতার কাজ হচ্ছে সত্য তুলে ধরা। সরকারের বিচ্যুতি, ব্যর্থতা থাকলে সেটাও তুলে ধরবেন, সমালোচনা করবেন, সত্যের ভিত্তিতে সাংবাদিকতা করবেন এবং এটাকে আমরা স্বাগত জানাবো। তবে একই সাথে গ্লোবালি এক ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে বাংলাদেশের মান মর্যাদা এবং ইমেজকে বিনষ্ট করার জন্য। খুব সিস্টেম্যাটিক কিছু কাজ হচ্ছে। আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের বিপক্ষে নতুন নয়, এর আগেও হয়েছে, এখনও হচ্ছে, চলছে। তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন কিছুদিন আগে DW একটা রিপোর্ট করেছে। আমি জানি না আপনারা কতজনের দেখেছেন, আমি খুব মনোযোগ দিয়ে পুরোটা দেখেছি। খুবই অবাক লাগে আমার কাছে। এবং আমি দেখি যে আমাদের ডিপ্লোম্যাটিক সার্কেলেরও অনেকে এই ধরনের ব্র্যান্ডিং করেন। সেটি হচ্ছে যে কোনো গণমাধ্যমের বক্তব্য তাদের পছন্দ না হলে তারা বলে ফেলে এটা তো প্রো গভর্নমেন্ট মিডিয়া। তো প্রো গভর্নমেন্ট মিডিয়া যখন আপনি বলবেন, তার মানে আপনি বলছেন সেখানে অ্যান্টি গভর্নমেন্ট মিডিয়াও আছে। আপনি যখন মিডিয়াকে ব্র্যান্ড করবেন একটা ক্যাটাগরিতে, আপনি তখনই গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করলেন। কাজে আপনি গণমাধ্যম হয়ে গণমাধ্যমকে এভাবে ব্র্যান্ড করছেন। তো আপনার পছন্দ হলে গণমাধ্যম ঠিক আছে, পছন্দ না হলে প্রো গভর্নমেন্ট বা অ্যান্টি গভর্নমেন্ট, এই মানসিকতা কোনো দিক থেকে থাকা সঠিক নয়। গণমাধ্যম তার স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমেরও একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। কেউ যদি ডিসইনফরমেশন স্প্রেড করে সেখানে আমরা অ্যাকাউন্টেবল করার চেষ্টা করব। কিন্তু যেহেতু আপনার পছন্দ হচ্ছে না কোনো একটা বিশেষ রিপোর্টিং, আপনি বলে দিচ্ছেন প্রো গভর্নমেন্ট বা অ্যান্টি গভর্নমেন্ট। তো আপনি একমুখে গণমাধ্যমের স্বাধীনতা চাচ্ছেন, অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার জন্য এই ধরনের ব্র্যান্ডিং করছেন। আমরা কি বলবো CNN প্রো গভর্নমেন্ট, ফক্স নিউজ অ্যান্টি গভর্নমেন্ট? তার মানে কার স্বাধীনতা নিশ্চিতের কথা বলছেন? আমরা তো গণমাধ্যম সবার কথাই বলছি, তাই না? তো এই ধরনের বিষয়গুলি ঘটে। আরেকটি জিনিস হচ্ছে যে DW-কে আপনারা সবাই মিলে একটু বলেন যে আপনারা তো গণমাধ্যম, আপনাদের তো এমন দেশে আপনারা আছেন যেখানে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে, আপনারা বলেন তো গণমাধ্যমের কতটুকু স্বাধীনতা আপনাদের আছে, আর হিউম্যান রাইটসের প্রতি আপনাদের কতটুকু কমিটমেন্ট বা অঙ্গীকার আছে, এটি আপনারা একটু দেখিয়ে দেন। এই যে গাজাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স যে মানবাধিকার লঙ্ঘন করছে, নির্লজ্জ নেক্কারজনক যে গণহত্যা চালাচ্ছে, সেই বিষয়ে একটা ডকুমেন্টারি করে একটু চালান দেখি। তাহলে আমরা বুঝবো যে DW আসলেই ওই ধরনের মানে মিডিয়া ফ্রিডম এনজয় করে। তাহলে আমরা বুঝবো যে ইউরোপের এই দেশগুলোতে আসলেই গণমাধ্যমের স্বাধীনতা আছে এবং আমরা তখন বুঝবো যে হিউম্যান রাইটসের ব্যাপারে আপনাদের অঙ্গীকার আসলে এখানে হিপোক্রেটিক্যাল না, আপনাদের অঙ্গীকারের মধ্যে সততা আছে। তো এটা একটু করে দেখান, এই চ্যালেঞ্জগুলো আপনারা একটু করবেন, তাহলে আমরা আপনাদের এই ধরনের রিপোর্টিং বা এই ডকুমেন্টারিগুলোকেও অ্যাপ্রিসিয়েট করব, তাই না? আপনি খুঁজে 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 পিক অ্যান্ড চুজ করে বের করে নিয়ে আসছেন, আপনি দেখাচ্ছেন যে আপনার অঙ্গীকার, কমিটমেন্ট টু হিউম্যান রাইটস। তো গাজাতে কি হচ্ছে ওইখানে তো কোনো রিপোর্ট দেখি না। আপনি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, তো আপনার স্বাধীনতা কই? আপনি IDF-এর বিষয়ে তার যে গণহত্যা, হিউম্যান রাইটস ভায়োলেশনের একটু ওইগুলো তুলে ধরেন। তো এই জিনিসগুলো আপনারা একটু বলবেন, এটা আমি চাই, আপনাদের কাছ থেকে প্রত্যাশা থাকবে। আর আমি মনে করি যে আমরা একটা পার্টনারশিপে কাজ করতে চাই।
পার্টনারশিপের অর্থ এই না যে আপনারা আমাদের সমালোচনা করবেন না। আমি মনে করি আমাদের ব্যর্থতা বিচ্যুতিগুলি যখন আপনারা তুলে ধরেন, আপনারা আসলে সরকারের উপকার করেন। আমি কিন্তু জেনুইনলি বলি, এটা আমরা স্বাগত জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীও স্বাগত জানাই। উনি কিন্তু এগুলোকে স্বাগত জানান, উনি নিজে আমাদেরকে বলেছেন, আমাকেও বলেছেন, গণমাধ্যমের বিভিন্ন রিপোর্টে যেখানে সাবস্টেন্স আছে, যুক্তি আছে, সেই জিনিসগুলো নিয়ে নিবা, সেগুলোকে গ্রহণ করবা, তার ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু যারা নিন্দা করার জন্য আউট অফ দ্য কনটেক্সট, আউট অফ প্রপোর্শন একটা জিনিস ধরেন শুধুমাত্র খাটো দেখানোর জন্য ম্যানিপুলেট করবে, সেই জিনিসগুলো নিয়ে বদার্ড হবে না, ফোকাসড হয়ে দেশ জনগণের বৃহত্তর স্বার্থে কাজ করে যাবে। তো এটা এর চাইতে ব্যালেন্সড কথা আর কি হতে পারে? আমরা যারা সরকার চালাচ্ছি, সরকারে আছি, আমাদের কিন্তু 100টা চোখ নাই, আমাদের হয়তো অনেক টুলস আছে, অনেক মেশিনারিজ আছে। আমরা চেষ্টা করি 17 কোটি মানুষের এই দেশে সব কিছু দেখার, বোঝার, জানার। কোথাও ব্যর্থতা বিচ্যুতি থাকলে আমরা এটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সব ক্ষেত্রে আমরা পারি না। তো সরকারের চোখ হয়ে কাজ করে গণমাধ্যম। কাজে সরকারের যদি ব্যর্থতা বিচ্যুতি তুলে ধরা হয়, সেটা তো খুবই ভালো কথা, এটাকে আমরা সবসময় স্বাগত জানাবো। সকল ধরনের গঠনমূলক সমালোচনা, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। কিন্তু আমরা নিশ্চয়ই অপতথ্য, অসত্য তথ্য এবং বিভ্রান্তিমূলক তথ্যের উপর ভিত্তি করে যদি কোনো হেডলাইন হয়, নিউজ হয়, তখন আমাদের বুঝতে হবে এটি আসলে সরকার বা জনগণের মঙ্গলের জন্য হয়নি, এটি হয়তো কোনো গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য হয়েছে। যখনই সাংবাদিকতা গোষ্ঠী ব্যক্তি স্বার্থের জন্য হবে, তখনই সেটা জনগণের বৃহত্তর স্বার্থে মঙ্গলে আসবে না। এটা একটা শিশুও বোঝে এখন। কাজে আবারও বলি, জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার গণমাধ্যমের পেশাদারিত্বকে স্বাগত জানাই, তার সমালোচনাকে স্বাগত জানান এবং তার নির্দেশনা মতে আমরা কাজ করব। গণমাধ্যমের শুধু বিস্তৃতি ঘটেনি গত 15 বছর, খেয়াল করে দেখেন যে পরিমাণ গণমাধ্যম হয়েছে, সংখ্যাটা শুধু দেখেন। সরকারের যদি কোনো ধরনের অসৎ উদ্দেশ্য থাকতো যে গণমাধ্যমকে কন্ট্রোল করবে, তাহলে সংখ্যা কি এত বাড়ানোর কথা? সংখ্যা যত বাড়ে তত তো কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, তাই না? আমার উদ্দেশ্য যদি থাকতো যে আমি কন্ট্রোল করবো, তাহলে তো আমি সংখ্যা বাড়াতাম না। কাজে এখানে আমার নিয়ত যে পরিষ্কার, এটা কিন্তু এখানেই প্রমাণ হয়। শুধু আমরা চাই আপনাদের যে বক্তব্য এবং অনেক ক্ষেত্রেই দাবি যে একটা ডিসিপ্লিন আসা উচিত, কেউ যেন গণমাধ্যমের স্বাধীনতার স্পেসকে অপব্যবহার করে সাংবাদিকতা বা গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেক্ষেত্রে দেশ, তার ভবিষ্যৎ উন্নয়ন এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তো এতটুকুই আমার বক্তব্য। আর আপনাদের সাথে এই যে আপনি মাঝে মধ্যে বলছেন হয়তো আর বলার সুযোগ পাবেন না, বিষয়টি এরকম নয়, আরও পাবেন, আরও কথা হবে, আরও দেখা সাক্ষাৎ হবে। আর আপনারা তো নেইবার, একেবারে এত কাছে, আমার 2 মিনিট লাগে অফিস থেকে এখানে নামতে। তো এইটাই শেষ নয়, আরও সামনে দেখা হবে। আর ইনশাআল্লাহ আপনাদের টুকিটাকি যে সমস্যাগুলি বললেন, আমি নিশ্চয়ই আমার ক্ষমতা বলে যতটুকু পারি আমি দেখব। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে, উনি আমাদের পাশে আছেন, থাকবেন, এটা শুনে খুবই ভালো লাগলো। এই পর্যায়ে আপনাদের প্রশ্ন থাকলে আগে পরিচয়, আমাদের উবাইদুল্লাহ বাদল আজকের পত্রিকার বিশেষ প্রতিনিধি। আপনাকে আমরা কাছে পেয়ে, আমি আসলে আপনি প্রতিমন্ত্রী হওয়ার আগে থেকেই আপনার পরামর্শগুলো এবং আপনার লেখাগুলো আমি নিয়মিতভাবে পড়ি এবং আমি এটা বলছি এই কারণে, আপনার কথাগুলোতে যে যুক্তি, আজকে আপনি যে সুন্দরভাবে যুক্তি দিয়ে কথাগুলো বললেন, এটি আসলে এরকমই আমরা চাই। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা শাহবাগের একটি অনুষ্ঠানে মাননীয় জনপ্রশাসন এবং আপনি ছিলেন, সেখানে আমি একটি প্রস্তাব করেছিলাম যে আমাদের সাংবাদিকদের এই পেশায় আসতে গেলে একটি নীতিমালা করার ব্যাপারে। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি, বিষয়টি নিয়ে আপনি কাজ করছেন, এই জন্য আপনাকে অভিনন্দন। আরেকটি বিষয় ছোট্ট করে আমি বলতে চাই, কারণ আপনার মতো লোক যেহেতু এই দায়িত্বে আছে, এই সাহস থেকে আমার এই বলা। আমি জানি এই বলাটা আমার প্রফেশন, আমার পেশার বিপক্ষে যাবে, তারপরেও আমি বলতে চাই, সেটি হচ্ছে যে 3 মাস পর পর ডিএফপি থেকে একটি তালিকা প্রকাশ করা হয় বাংলাদেশের গণমাধ্যমে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া কার কত সার্কুলেশন। এটি এমন একটি পর্যায়ে চলে গেছে, এটি দেখে মানুষ টল করে, হাসে, মানে যে এটি কি দৈনিক চারা গাছ, তার নাকি 1.5 লাখ সার্কুলেশন, অথচ আপনি প্রেস ক্লাবের সামনে গেলে দোকানে এটা পাবেন না। আমি জাস্ট কোনো নাম না বলে, আপনি ওটা নিজে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু মিথ্যা
একটি সরকারি দপ্তর কতটুকু মিথ্যা প্রকাশ করছে আইনগতভাবে। আমি এই বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি যেন এমন হয় যে একজন এটা করে যেন বিশ্বাস করে, বিশ্বাসযোগ্য একটি প্রকাশ হয়, সে ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ আপনি ধন্যবাদ আপনার প্রশ্ন উত্থাপনের জন্য, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উঠিয়েছেন আপনি, এবং আপনি জেনে খুশি হবেন যে এই বিষয়টি নিয়ে আমি ইতিমধ্যে কাজ করছি এই অর্থে যে এটা একটু জটিল বিষয়টা। জটিল এই কারণে যে সংখ্যা নির্ণয় করার যে ফর্মুলাটা আছে সে তার মধ্যেও কিছু গলদ আছে, সেটাকেও ম্যানিপুলেট করা যায়। আমি যদি ধরেন বলি যে ফর্মুলা অলরেডি আছে, সেটাতে আমি সঠিক তালিকা করে ফেললাম, কিন্তু এর মধ্যেও দেখা যাবে সঠিক হয়তো অনেক ক্ষেত্রে হবে না, কারণ তার পিছন দিকে ম্যানিপুলেশনের সমস্যা, যে কারণে আমি ফর্মুলাটি নিয়ে কাজ করছি। তার আগে আপনাকে বলি, এই মুহূর্তে আমাদের মন্ত্রণালয় থেকে যে ক্রোড়পত্রগুলি আমি দিই, বিজ্ঞাপন কিন্তু আমাদের মন্ত্রণালয় দেয় না, এই ক্রোড়পত্রগুলো কিন্তু আমি এখন ডিএফপির এই লিস্ট দেখে দিচ্ছি না। আপনারা যদি একটু দেখেন, আমি কিন্তু একটা লিস্ট আমার কাছে আমি বানিয়েছি একটা বিশেষ সোর্সের মাধ্যমে, যেটা আমাকে মোটামুটি সঠিক একটা কি বলবো সার্কুলেশনের একটা চিত্র দিয়েছে। তার ভিত্তিতে কিন্তু আমি এখন আপনার সিদ্ধান্তগুলো নিচ্ছি। জানুয়ারি মাসে 2 থেকে এখন পর্যন্ত আপনি দেখলে বুঝতে পারবেন। এবং আরেকটা জিনিস আমি করি যে আমি একটা এক্সেল শিট মেনটেন করি, কারা কতগুলো পেল। যদি দেখা যায় মোটামুটি কাছাকাছি সার্কুলেশনের 2টো পত্রিকার মধ্যে একটা পত্রিকা ধরেন 2টো কম পেয়েছে, টোটাল মানে আমি যতদিন ধরে দিচ্ছি এর মধ্যে কোনো একটা পত্রিকা একই সার্কুলেশন 2টো কম পেয়েছে, পরবর্তীতে আমি এটাকে ব্যালেন্স অফ করার চেষ্টা করি। আগের পত্রিকা যে 2টো পেয়েছে সে আমাকে ফোন করে যদি তদবিরও করে, তারপর আমি এই কথাটা শুনি না। আমি একটা ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করি, আমার এক্সেল শিটটা দেখি কে কত পেয়েছে না পেয়েছে, তার ভিত্তিতে এটা করি। তবে এখানে আমি কিছু নতুন ক্রাইটেরিয়া ঢুকিয়েছি। একটা হচ্ছে শুধু সার্কুলেশন নাম্বারের উপরে আমি সিদ্ধান্ত নিচ্ছি না, সেটার উপরে সিদ্ধান্ত অবশ্যই নেই, ধরেন 60 to 70% এটার উপরে আমি নিচ্ছি। কেন? এখানে সরকারের স্বার্থ আছে। তো আমি যে ক্রোড়পত্র দিচ্ছি তা আমার স্বার্থ হচ্ছে আমি বেশিরভাগ মানুষের হাতে এটা পৌঁছাক, এটা আমি চাই। কাজে আমি যদি ধরেন কোনো ব্যক্তির যার সার্কুলেশন নাই তাকে দিয়ে দিই, তাহলে সেই ব্যক্তির লাভ, সরকারের লাভ, তাই না? অনেকে এসে আমাকে বলার চেষ্টা করেন যে আমি যেগুলো বলে আর কি, আমি এত ডিটেলে না যাই, তো আমি তাকে তখন বলি আমি সব কিছু মানলাম, মানে আই রেসপেক্ট ইউ ফর ইউর কন্ট্রিবিউশন, বাট নাও ইউ টেল মি ওয়ান থিং, আমি যদি আপনাকে ক্রোড়পত্র দেই, আপনার লাভ আই আন্ডারস্ট্যান্ড, সরকারের কী লাভ এটা বুঝে বলেন। সরকার তো চাই 7 মার্চ 7 মার্চের ক্রোড়পত্র বেশিরভাগ মানুষের হাতে পৌঁছায়। কাজে আমার নিজের স্বার্থে, সরকারের নিজের স্বার্থে আমার সেই পত্রিকাকেই দিতে হবে যাদের সার্কুলেশন বেশি, এটা আমি নিশ্চিত করি। দ্বিতীয় এবং তৃতীয় 2টি ক্রাইটেরিয়া আমি মাথায় নিয়েছি। সেটা হচ্ছে কিছু পত্রিকা আছে দেখবেন সার্কুলেশনের চ্যালেঞ্জ আছে, কিন্তু তার একটা ইতিহাস ঐতিহ্য আছে, একটা ব্র্যান্ডিং আছে, সেটাকেও আমি মাথায় নিই। কিছু পত্রিকা আছে হয়তো সার্কুলেশনের চ্যালেঞ্জ আছে, ওই ধরনের অনেক পুরনো পত্রিকা না কেন, একজন নাম করা এডিটর আছেন যার নিজের আবার ইতিহাস ঐতিহ্য ব্র্যান্ডিং আছে। এগুলোকে আমি যাচাই বাছাই করে একটা ব্যালেন্স করে আমি জানুয়ারি 2 তারিখ থেকে এখন পর্যন্ত ক্রোড়পত্র দিয়েছি। আমি কোনো ব্যক্তির সুপারিশে কোনো ক্রোড়পত্র দেই না। হ্যাঁ, সুপারিশ করেছে, নিয়েছি, দেখেছি, কিন্তু দিন শেষে আমার যে ফর্মুলা সেটাই অ্যাপ্লাই করেছি। কিন্তু আর ডিএফপির যে বিষয়টি আমি করছি, ওখানে আপনারা জানেন যে ডিএফপির আগে ডিজি রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমার এখানে মাঝখানে নিয়োগের জন্য একটু সময় লেগেছে, একটু চিন্তা করতে হয়, খোঁজ খবর করতে হয়, বুঝতে হয়, তারপরে অনেকগুলি ইকুয়েশনস থাকে, এগুলো মাথায় নিয়ে তারপরে সিদ্ধান্ত নিয়ে আমরা মাত্র ডিজি নিয়োগ দিয়েছি। এখন যে ডিপার্টমেন্ট এই সার্কুলেশনের কাজগুলি করে তাদেরকে নিয়ে আমি বসবো, ফর্মুলাতে একটা ফাইন টিউন করে এমন ফর্মুলা আনা যেন সত্যিকার অর্থে সার্কুলেট, অর্থাৎ শুধু প্রিন্ট করলে হবে না, বিকৃত পেপারের যে নাম্বার যেটা বিক্রি হয়ে যাচ্ছে, জানি না শব্দটা ঠিকই বললাম কিনা, হ্যাঁ, যেটা সোল্ড অফ হচ্ছে সেই নাম্বারটা আমরা পাওয়ার ফর্মুলাটা বের করব, যেখানে ম্যানিপুলেশনের কোনো সুযোগ থাকবে না, অন্তত আমার কাছে আসল লিস্টে যাতে থাকে, সো দ্যাট আই ক্যান টেক দ্য রাইট ডিসিশন। তো সব জায়গাতে আমি এক ধরনের স্বচ্ছতা এবং অবজেক্টিভিটি আনার চেষ্টা করছি। এবং এটা করতে যে আবার যেটা হয় আপনি জানেন, এই সমাজে তো আমরা বসবাস করি, অনেক কাছের লোক দূরের লোক অনেকেই থাকে, অনেকেই কিন্তু মনক্ষুণ্ণ হন, একটু দুঃখ পান। তো ইতিমধ্যে আমি আমার বন্ধু সমাজের কাছে একটু অজনপ্রিয় হয়ে যাচ্ছি, আত্মীয় স্বজনের কাছে হয়ে যাচ্ছি, সেগুলো হচ্ছে, কিন্তু কিছু জায়গাতে আমি কম্প্রোমাইজ করব না, আমি আমার মতন করে যে কদিনে আছি ওভাবেই আমি করব, এটুকু আমি করতে চাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা সবার সামনে যে বিষয়টা বলবেন যেটা ইন প্রিন্সিপাল কারেক্ট,
পিছনেও কিন্তু এই কথাটাই বলতে হবে, আমাকে একা পেলে যে ওই কথাটাই বলতে হবে। সবার সামনে এক কথা, আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, অনেকের ক্ষেত্রেই মানে 100 জনের সামনে এক কথা, আমাকে একা পেলে আরেক কথা কিন্তু বলা যাবে না, বলতে হবে একই কথা, কথার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে। আমিও আপনাদের বলতে চাই যে মোটা দাগে আমি মানে প্রাইভেটলি যেটা চিন্তা করি বলি, সবার সামনে মোটামুটি একই কথাই বলি। এখানে আমি ভ্যারিয়েশন রাখার চেষ্টা মানে যাতে না থাকে সেটা চেষ্টা করি। তা আশা করি আপনার উত্তর পেয়েছেন। চপল এটিএম নাম্বার চপল এটা এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, আইনমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, আইনটা আমরা একটু ঘেটে দেখবো। আমি আপাতত গণমাধ্যম কর্মী আইন নিয়ে একটু ফোকাস করছিলাম, যেটা গত সংসদে স্ট্যান্ডিং কমিটিতে ছিল, পাস হয়নি। তো আমি এটা নিয়ে এসে গণমাধ্যম কর্মী আইনটা একটু ফোকাস করছি, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে তাদের ওপিনিয়ন নিয়েছি, এটাকে একটা শেপে নিয়ে এসে ইতিমধ্যে প্যারালালি কাজ করছে ওইটা নিয়েও। তো প্রেস কাউন্সিলে ওটা নিয়ে আলাপ করবো এবং সেখানেও আমি স্টেক হোল্ডারদের ওপিনিয়ন নিব। মানে আপনাদেরকে অন্ধকারে রেখে কোনো কিছু হবে না, আপনারা জানবেন কি হচ্ছে, আপনাদের ওপিনিয়ন থাকবে, সেই ওপিনিয়নের এখানে আমরা অন্তর্ভুক্ত করব অনেক ওপিনিয়ন যেগুলো ন্যায্য এবং যৌক্তিক হবে, তার ভিত্তিতে আমরা করব প্রেস কাউন্সিল অ্যাক্টের বিষয়টা। কিছু বলবেন? শেষ করে দেব। সবাই কাজ করতে চায় না, নিজের গায়ে ময়লা লাগাতে চায় না, এখানে গণমাধ্যম কর্মীরাই সবচেয়ে বেশি মানে তারা সেটা বছরের পর বছর চলে আসে। আমরা যেটা দেখছি যে গণমাধ্যমের পত্রিকা একটা যেটা আপনি অনেক ভালোভাবে কাজ করবেন বলে আমরা আশা রাখি আপনারা যারা বিশেষ করে টেলিভিশনের জন্য যে আচ্ছা, সবার প্রথমে বলে রাখি, গণমাধ্যমের এই যে পরিবেশ, এখানে শৃঙ্খলা আনার যে বিষয়টা, এটা কিন্তু আমি বলিনি, এটা আমি বলছি না। আমি চাই উশৃঙ্খলই থাক, উন্মুক্ত থাক, আমরা ধরতেই চাই না। কিন্তু আপনারা বলেছেন শৃঙ্খলা আনতে, আপনাদের সাথে একমত হয়েছে, হয়ে বলেছি আপনাদের দাবির প্রেক্ষিতে এটা আমরা অ্যাড্রেস করব। ঠিক আছে না? এটা আপনারা চেয়েছেন, আমরা বলছি না। ঠিক আছে, আমরা মুক্ত, স্বাধীন, উন্মুক্ত এবং তার জন্য কিছুটা বিশৃঙ্খল থাকলে থাকুক, কিন্তু আপনারা শৃঙ্খলা আনতে চেয়েছেন, তার সাথে একমত হয়ে আপনাদের দাবিকে রেসপেক্ট করে আমরা বলেছি অ্যাড্রেস করব, আমরা শৃঙ্খলা আনার কাজটি করব আপনাদের দাবির প্রেক্ষিতে। ঠিক আছে, আজকে আমি বলবো শৃঙ্খলা আনতে চাই, কালকে আবার এটা হেডলাইন হয়ে পরের দিন বলবো এই তো গণমাধ্যমের টুটি চিপে ধরা, ওই ফাঁদের মধ্যে আমি পড়তে চাই না। ঠিক আছে, কাজে এটা আমরা বলছি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে গণমাধ্যম কর্মী আইনটা যখন হয়ে যাবে তখনই এটা মোটামুটি সব কিছু কাভার করে ফেলবে, কারণ এটা অনলাইন, ইলেকট্রনিক, প্রিন্ট সব কিছুই মোটামুটি কাভার করবে। আর একটা বিষয় হচ্ছে এটা করতে যেও দেখেন অনেকগুলি কমপ্লেক্সিটি চলে আছে। এটা করতে যে গণমাধ্যম কর্মী আইন একটা পক্ষ বলা শুরু করলো যে এটা করলে ক্ষতি হয়ে যাবে আরও। আচ্ছা, কেন ক্ষতি হবে তার বক্তব্য শুনি, তারটা শুনলাম। তখন বললো যে না, শ্রম আইনের অধীনে যে সুরক্ষাগুলি আছে গণমাধ্যম কর্মীদের, সেই সুরক্ষাগুলি তখন ওভার রিডেন হয়ে যাবে, তখন দেখা যাবে এগুলো পাবে না। তো নতুন একটা সমস্যা দাঁড়ায় গেল। তো এখন দেখা গেল আচ্ছা ঠিক আছে, তাহলে গণমাধ্যম কর্মী আইন তো তাও করতে হবে, কারণ শ্রম আইনের অধীনে সকল বিষয় তো অ্যাড্রেস করা নাই। তাহলে এখন কি করতে হবে, এমনভাবে ব্যালেন্স করে করতে হবে যে শ্রম আইনের অধীনে যত সুরক্ষা আছে সেগুলোকে রেখে বাকি জিনিসগুলো অ্যাড করে তারপরে করতে হবে। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে হুট করে আজকে চিন্তা করে কালকে করা মুশকিল, সকল স্টেক হোল্ডারদের কথা শুনতে হয়, তো শুনতে গিয়ে আবার একটু সময় লাগে। তো আমি বিশ্বাস করি গণমাধ্যম কর্মী আইন হলে পুরোপুরি জিনিসগুলো আপনার একটা ইয়েতে চলে আসবে, স্ট্রিমলাইন হয়ে যাবে। না, এইটা আমি একটু বলি, এটা একটা ভালো, গণমাধ্যম কর্মী আইন পাশ হবে কবে, এটা হলো প্রশ্ন। আচ্ছা দেখেন, আমি তো পারলে কালকেই পাশ করতে চাই, কিন্তু আপনার তথ্যের জন্যই বলি, এইটা কালকে যদি আমি করি তাহলে কেউ পছন্দ করবে না, কেন সবার মতামত নিতে হবে। এখন আমরা 23টা সাংবাদিক সংগঠনকে চিঠি দিয়েছি যে আপনারা একজন করে প্রতিনিধি পাঠান
আসলে বলেছি বিকল্প একজন, মানে দুজন পাঠান। যে একজনকে আপনারা ডেজিগনেট করছেন তিনি যদি ওই দিন অনুপস্থিত থাকেন তো সেকেন্ড পার্সনও যাতে আসে তার নামও দেন। অর্থাৎ আমরা কিন্তু মত বিনিময় শুরু করেছি, সকলের বক্তব্য নেয়ার পরে তারপরে এটাকে আমরা আইনটাকে ফাইন টিউন করবো। এখন কি হয়েছে দেখেন, আপনাকে বলি, আমি তো দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন করে আর উত্তর শোনে না। শুনেন, প্রশ্ন করে শেষ, উত্তর শুনতে হবে না? হ্যাঁ, কি মেডিকেল এমার্জেন্সি? আচ্ছা আপনি শেষ করে নেন, তারপর উত্তর দিবেন। ও শেষ, আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা আবার একটু বলি তাহলে, 23টা সংগঠনকে পাঠিয়েছি চিঠি। তারপরে আমি খোঁজ নিলাম যে আপনারা উত্তর পেয়েছেন কিনা। আমাকে জানানো হলো 6টা সংগঠন নাম পাঠিয়েছে, বাকিরা পাঠায়নি। আমি বললাম যে আবার চিঠি দেন, তাগাদা দেন। এক সপ্তাহ পরে খোঁজ নিলাম, বললো যে না বাকিরা এখনো পাঠায়নি। তারপর আমি কি করলাম জানেন, বললাম যে একটা মিটিং ডাকেন। ওই মিটিংয়ে আমার থাকার কথা না, যে কমিটি আছে যে শাখা এটা দায়িত্ব নিয়েছে তার মিটিং করার কথা। আমি বলছি আমি নিজে থাকবো। তাহলে কি হবে, ওই 6টা সংগঠনকে নিয়ে যদি আমি থেকে মিটিং করে ফেলি, বাকিরা তখন বলবে না নাম পাঠাইতে হবে। এই তাগাদাটা দেওয়ার জন্য আমি মিটিং করছি। অর্থাৎ আপনাদের সাংবাদিক সংগঠনে যাদের আসলে আরো আগে আসার কথা তাদের চেয়ে আমার কিন্তু ইন্টারেস্ট বেশি, সত্যি কথা, যে কারণে আমি এই কাজটা করেছি। গত সপ্তাহে এই কারণে মিটিং করেছি। এখন কিন্তু সবাই মোটামুটি নাম দিয়ে দিচ্ছে। এই ঝাঁকিটা দেওয়ার জন্য মিটিংটা আমি করেছি। কাজে আপনাকে এতটুকু বলি, যত তাড়াতাড়ি এটা করে ফেলতে পারবো আমি নিজেও শান্তি পাবো যে হ্যাঁ এটা হলো। কাজে এখানে আমার দিক থেকে কোনো মানে দীর্ঘসূত্রিতা থাকবে না, এতটুকু বলবো। যেহেতু গরম বেশি, আমরা শেষ করতে চাচ্ছি। মন্ত্রী মহোদয় বিস্তারিত বলে ফেলছেন, আর অনেকে প্রশ্ন লিখতে চেয়েছেন। সর্বশেষ আমাদের প্রতিষ্ঠানের সভাপতি সৈয়দ শাহনাজ করিম একটু বলুন, শেষ করি। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আপনার মেধার সৌন্দর্যের ব্যাপারে ভার্সিটাইল উদ্ভাবনী শক্তির কথা আমরা সবাই জানি। আপনার অন্যতম অর্গান হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। আপনি কি বাংলাদেশ টেলিভিশন থেকে সেই দৃষ্টিভঙ্গিতে একটু তাকাবেন? না আমি বুঝি নাই প্রশ্নটা, বলেন। সেটা হচ্ছে আপনার মেধার সৌন্দর্য আছে, আপনার উদ্ভাবনী শক্তি আছে, কিন্তু আপনাকে অন্যতম অর্গান বাংলাদেশ টেলিভিশন, সেই টেলিভিশন থেকে আপনি একটু তাকাবেন কিনা? আচ্ছা ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। তথ্য মন্ত্রণালয়ের অধীনে আপনারা জানেন যে 15টা ডিপার্টমেন্ট আছে। বাংলাদেশ টেলিভিশন সেই 15টা ডিপার্টমেন্টের একটা। আমি সবগুলো ডিপার্টমেন্টের দিকে তাকাবো, শুধু তাকাবো না, সবগুলোর ভিতরে ঢুকবো। শুধু ভিতরে ঢুকবো না, একবারে বটম পর্যন্ত, তলদেশ পর্যন্ত যাব, এবং ভিতর থেকে আমার সাধ্যের মধ্যে, সামর্থ্যের মধ্যে যতটুকু পরিবর্তন সংস্কার করার সুযোগ আছে সবগুলোই করব। তবে এটাকে আমি প্রায়োরিটি বেসিসে করব, কোনটা আগে ধরবো কোনটা তারপরে এইভাবে ধীরে ধীরে সব জায়গাতেই কিছু না কিছু পরিবর্তন আপনারা দেখতে পারবেন। তবে আবারও বলি, এগুলো কোনো কিছু আমার কাজ নয়, আমার চিন্তাও নয়। মাননীয় প্রধানমন্ত্রী আছেন মাথার উপরে, ওনার নির্দেশনা, ওনার ভিশন বাস্তবায়নের কাজটাই আমি করছি বা করব। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে গভর্নমেন্ট মন্ত্রী দীর্ঘ সময় দেওয়ার জন্য। আপনারা কষ্ট করছেন। এই পর্যায়ে সভাপতি আমাদের আজকে মন্ত্রী বিনিময় অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করলেন। ধন্যবাদ, সবাই কষ্ট করেছেন, বলার কিছু নেই। আজকে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করলাম।